আপনারা কি আসলে মাইনাস কোনো পলিটিক্সের কোনো আশঙ্কা করছেন কিনা? আসলে জাহিদ ভাই যে কথাটা বললো, দেখেন আমাদের এই সরকারের কাছে প্রত্যাশাটা কি, জনগণের প্রত্যাশাটা কি? জি, তার কারণ একটা 15 বছরের একটা কর্তৃত্ববাদী শাসনের একটা বিপুল রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসেছে, এবং এই পরিবর্তনের পর যে সরকার গঠিত হয়েছে তাকে কিন্তু জনগণ স্বাগত জানিয়েছে, সমর্থন দিচ্ছে, সহযোগিতা করছে। অনেক কিছু সংকট আছে, দ্রব্যমূল্যের সংকট আছে, আইন শৃঙ্খলারও সংকট ছিল, সেটা অনেকখানি কাটিয়ে উঠেছে। বিচার বিভাগেরও সংকট ছিল, সেটাও কাটিয়ে উঠছে। অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলোতে কিন্তু একটা ভয়ানক ধরনের একটা সংকট বিদ্যমান ছিল, এবং বিগত সরকারের দোসররা এখনও বিদ্যমান আছে। এই অবস্থা দিয়ে কিন্তু রাষ্ট্রকে পরিচালিত করতে হচ্ছে। এখন এইখানে আমরা আশঙ্কা করছি এই কারণেই যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে বিভিন্ন সময় অহেতুক যে সমস্ত বয়ান হচ্ছে, কথাবার্তা হচ্ছে যে নির্বাচন আগে না সংস্কার আগে, এই প্রশ্ন আনার কোনো অবকাশ নাই। এই ধরনের কথা যদি বলা হয় তাহলে মানুষের মধ্যে কিন্তু এটা সন্দেহ এবং সংশয় সৃষ্টি হবে, যেই বলুক না কেন। নির্বাচন আগে না, শেখ হাসিনা 15 বছর কিন্তু একটা বয়ান চালিয়েছে যে উন্নয়ন না গণতন্ত্র, এবং এই 15 বছর সে এই স্লোগান দিয়ে কিন্তু দেশের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে সম্পূর্ণ ধ্বংস করেছে। এখন সংস্কার প্রক্রিয়া কিন্তু চলমান। জি, সংস্কার প্রক্রিয়া আপনার আজকে এই সরকারের মেয়াদ 3 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, এই সংস্কারের মধ্য দিয়ে একটা মোটামুটিভাবে রাজনৈতিক একটা ঐক্যমতের জায়গায় আসতে হবে যে আমাদের রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে এইরকম জায়গাতে আমরা নিয়ে যেতে চাই। একটা মিনিমাম একটা ঐক্যমতে আসবে, এবং এটার পরবর্তীতে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক না কেন তারা কিন্তু এই জনগণের চাহিদা অনুযায়ী আপনার সংস্কার প্রক্রিয়াটা অব্যাহত রাখবে, প্রয়োজন অনুযায়ী এটা পরিবর্তিত হবে। এইটি হচ্ছে যুগের চাহিদা। আজকে যেখানে আমরা অবস্থান করছি 5 বছর পর তো সেই জায়গায় আমরা থাকবো না, সেখান থেকে আরও পরিবর্তন আসবে, তাহলে সে সাথে সাথে সেটারও সংস্কার করতে হবে। এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। সুতরাং এখানে যে মূল মৌলিক বিষয়গুলো, যেমন জাহিদ ভাই যেটা বললো যে আমাদের এই 1 মাসের এই 100 দিনের মধ্যে আমাদের অর্জনগুলো কোথায় আছে। এখন যদি আমি বলি যে বিগত 15-16 বছরে বাংলাদেশে বিপুল পরিমাণ সংখ্যক গুমের শিকার হয়েছে। আমি গুম কমিশনের চেয়ারম্যানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে উনি অন্ততপক্ষে একটা জনগণের সামনে প্রাথমিক স্টেটমেন্ট করেছে যে এখানে ডিজিএফআই, এখানে র্যাব, এখানে পুলিশ, এখানে সিসিটি, এই বিভিন্ন রকম অর্গানাইজেশনগুলো এবং সাদা পোশাকধারীরাও উত্তোলন করেছে। এক্ষেত্রে যারা এনজিওগুলো বা যারা এগুলো কাজ করে তারা কিন্তু একটা সুনির্দিষ্ট রিপোর্ট প্রদান করেছে। কিন্তু আমরা আশঙ্কা করছি যে এখন 100 দিন চলে গেল, কিন্তু এই গুমের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃশ্যমান কিন্তু আইনগত কোনো ব্যবস্থা আমরা দেখছি না। এটা আমাদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা আবেদন করছে, আজকেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আবেদনটা ভিন্ন জিনিস, কিন্তু এগুলো তো আপনার গুমের শিকার হয়েছে, গুমের মায়ের ডাক নামে একটা সংগঠন আছে, তারা এখনও এটা নিয়ে রাস্তায় আছে, এখনও তারা কথা বলছে। এখন এই ক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে যারা এই গুম কমিশনের সদস্যের কাজ করছে, ইভেন আমিও আমার নির্বাচনী এলাকায় আমার জেলাতে যে গুমের শিকার হয়েছে, আমরা এখনও তাদেরকে কিন্তু আইনি কোনো সহায়তা দিতে পারছি না। তার কারণ এই অপরাধগুলোর সাথে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো জড়িত। এখন সেই সমস্ত প্রতিষ্ঠানের জায়গা থেকে যদি এই সমস্ত গুমের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তারা অঙ্গীকার না করে, ধরেন যে সেনাবাহিনী দ্বারা পরিচালিত ডিজিএফআই, সেনাবাহিনীর একটা বিরাট অংশ আছে র্যাবের মধ্যে, এরাই সবচাইতে বেশি গুমের সাথে জড়িত। সুতরাং এই জায়গাগুলো থেকে তাদের উচ্চ পর্যায় থেকে কিন্তু জাতিকে আশ্বস্ত করতে হবে। আমরা দেখছি সেনাবাহিনী প্রধান প্রায় মাঝে মধ্যেই আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন, কিন্তু এটা কিন্তু আমাদের কাছে এখনও উদ্বেগের। এইটার মতো জঘন্যতম অপরাধ, গুমের মতো জঘন্যতম অপরাধ আমি মনে করি যে আর কিছু থাকতে পারে না। সুতরাং এই অপরাধগুলোর সাথে যারা জড়িত, রাষ্ট্রের যে অঙ্গেরই হোক না কেন, এদের ব্যাপারে কিন্তু রাষ্ট্রের একটা জায়গা থেকে ক্লিয়ার একটা সিদ্ধান্ত আসছে।